বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের উপর আলোচনা করব। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এর আগে আমরা অনলাইনে 4টা ক্লাস করছি। আজকে আমাদের অনলাইন ক্লাস নম্বর 5। ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা। এর আগের ক্লাসগুলোতেও আমরা মুঘল শাসনের উপরেই ক্লাস করেছি। আরো কয়েকটা ক্লাস আমাদের মুঘল শাসনের উপরেই চলবে। মূলত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শের শাহের উপরে, যিনি 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 5 বছরের স্বল্পকালীন একটা শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করেছেন। আমরা প্রথমে জানব তার জন্ম ও বংশ পরিচয়। শের শাহ ভারতবর্ষের ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভারতের যে সমস্ত ব্যক্তি অতি নগণ্য অবস্থা থেকে একেবারে শাসন ক্ষমতার শীর্ষ দেশে আরোহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন শের শাহ। ঐতিহাসিকগণ বলেন তিনি মুঘল শাসন ব্যবস্থায় মাঝখানে ছেদ চিহ্ন অঙ্কন করে দিয়ে মুঘল বংশের উপর আফগান বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার জন্ম ও বংশ পরিচয় নিয়ে এখন আলোচনা করছি। শের শাহের বাল্য নাম ফরিদ খান সুর। তার পিতামহ মানে দাদা ইব্রাহিম সুর আফগানিস্তান থেকে জীবিকার সন্ধানে বাহালুল লোদির শাসন আমলে ভারতবর্ষে আসে। ফরিদ খান সুরের পিতার নাম হাসান খান সুর। পিতামহ ইব্রাহিম সুরের মৃত্যুর পর তার পিতা হাসান সুর সাসারামের খাওয়াজপুরের জায়গিরদারি লাভ করেন। শের খান 1472 খ্রিস্টাব্দে ভারতবর্ষের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তার আদি পুরুষদের বাসস্থান ছিল আফগানিস্তানের তখ্ত ই সুলাইমান পার্বত্য অঞ্চলের সুর গরগাই নামক স্থানে। এই জন্য শের খান প্রতিষ্ঠিত বংশ ইতিহাসে সুর বংশ নামে পরিচিতি লাভ করে। এই হলো তার জন্ম এবং বংশ পরিচয় নিয়ে আমরা সামান্য আলোচনা করলাম।
এরপরে তার উত্থান ও সিংহাসন লাভ, কিভাবে ইতিহাসে তিনি স্থান করে নিলেন এবং পরবর্তীকালে তিনি কিভাবে সিংহাসনে আরোহণ করলেন, আমরা এই ব্যাপারে এখন আলোচনা করব। শৈশবে শের খান বিমাতার আদর অনাদর অবহেলা লালিত পালিত হয়ে বিমাতার অত্যাচারে নির্যাতনে জর্জরিত হয়ে তিনি গৃহত্যাগ করেন। অতঃপর তিনি জৌনপুরে এসে পৌঁছান। জৌনপুরে তিনি আরবি এবং ফার্সি ভাষার উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তদানীন্তন সময়ে জৌনপুরের শাসনকর্তা তার পিতা হাসান খানকে অনুরোধ করেন যে তুমি তোমার পুত্র শের খানকে সাসারামের জায়গিরদারি প্রদান করো। সুতরাং তার পিতা তাকে সাসারামের জায়গিরদারি পদে নিযুক্ত করেন এবং এই পদে তিনি 1497 খ্রিস্টাব্দ থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত 21 বছর কাল অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। 1522 খ্রিস্টাব্দে আবার তিনি বিমাতার অত্যাচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের কারণে দ্বিতীয়বার গৃহত্যাগ করতে বাধ্য হন। এবারে তিনি বিহারের শাসনকর্তা বাহার খান লোদীর শরণাপন্ন হন এবং তার নিকটে চাকরি লাভ করেন। কথিত আছে যে এই সময়ে বাহার খান লোদীর সঙ্গে একদা তিনি শিকারে বাহির হন এবং খালি হাতে একটি বাঘ হত্যা করেন। এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাহার খান লোদী ফরিদ খান সুরকে শের খান উপাধি প্রদান করেন, আর তখন থেকে ইতিহাসে তিনি শের খান হিসাবে পরিচিতি লাভ করেন। এবারে সিংহাসন লাভ। 1530 খ্রিস্টাব্দে চুনার দুর্গের অধিপতি তাজ খানের বিধবা পত্নী লাদ মালিকাকে বিবাহ করে তিনি চুনার দুর্গের অধিপতি হন। অতঃপর 1535 ও 1537 খ্রিস্টাব্দে পরপর দুইবার তিনি বাংলায় অভিযান পরিচালনা করেন। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুনকে শোচনীয়ভাবে পরাজিত করে তিনি শের খান থেকে শের শাহ রাজকীয় উপাধি লাভ করেন। অতঃপর 1540 খ্রিস্টাব্দে কনৌজের নিকটবর্তী বিল গ্রামের যুদ্ধে সম্রাট হুমায়ুনকে শোচনীয়ভাবে পরাজিত করে, চূড়ান্তভাবে পরাজিত করে তিনি দিল্লির মসনদে আরোহণ করেন। এটাই হচ্ছে সিংহাসন লাভের ঘটনা। এখন আমরা আজকে শের শাহের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো শের শাহের শাসন ব্যবস্থা, শের শাহ
চরিত্রে একদিকে যেমন সমর প্রতিভার বিকাশ ঘটেছিল, পাশাপাশি একজন সুদক্ষ শাসক হিসাবেও তিনি ইতিহাসে পরিচিতি লাভ করেন। মূলত শের খান ছিলেন বা শেরশাহ ছিলেন একজন সুদক্ষ এবং অভিজ্ঞ শাসনকর্তা। তিনি ভারতবর্ষের প্রাচীন ও মধ্যযুগীয় শাসকদের, বিশেষ করে গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার মূল নীতিগুলো সংগ্রহ করে তার সঙ্গে নিজ প্রতিভার উদ্ভাবন ঘটিয়ে নিজস্ব নীতিমালা তৈরি করে পূর্বের নীতিমালাগুলোর সঙ্গে একত্রিত করে একটি শাসন বিধি তৈরি করেন, একটি শাসন নীতিমালা তৈরি করেন এবং সেই নীতিমালার আলোকেই তিনি তার স্বল্পকালীন সময়ে তথা 5 বছর শাসনকালের ইতিহাসে সুন্দর এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করেন। ঐতিহাসিকগণ বলেন যে তার শাসন নীতির উপর ভিত্তি করে পরবর্তীকালে সম্রাট আকবর এই শাসন নীতিমালাগুলোকে আরো পরিমার্জিত করে, আরো পরিবর্তিত করে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন এবং মুঘল সাম্রাজ্যকে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য সম্রাট শেরশাহকে বলা হয় সম্রাট আকবরের অগ্রদূত বা পথ প্রদর্শক। মূলত শেরশাহের শাসন কার্যের মূল উদ্দেশ্যই ছিল জনগণের হিত সাধন করা, জনগণের কল্যাণ সাধন করা। বিশেষ করে ভারতবর্ষের হিন্দু ও মুসলমানদের একটা সমন্বয় সাধন করে তিনি ভারতবর্ষে সুশাসন ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছিলেন। এখন আমরা দেখব যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। শেরশাহ কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য তার 4টা দপ্তর সৃষ্টি করেন বা 4টা বিভাগ সৃষ্টি করেন। এই 4টা বিভাগ হচ্ছে দেওয়ান-ই ওজারাত, 2 দেওয়ান-ই আরজ, 3 দেওয়ান-ই রিসালত এবং 4 দেওয়ান-ই ইনসা। এখন এই 4টা বিভাগের একটু সামান্য করে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমত দেওয়ান-ই ওজারত, এই বিভাগের প্রধান কর্মকর্তার উপাধি ছিল ওয়াজির। মূলত ওয়াজিরের প্রধান কাজ হলো যে রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নিকাশ রক্ষা করা। দ্বিতীয়ত দেওয়ান-ই আরজ, এই বিভাগের প্রধান কর্মকর্তার উপাধি ছিল আরজ-ই মামালিক। তার প্রধান দায়িত্ব এবং কর্তব্য ছিল সৈন্যবাহিনী সংগ্রহ করা, সংরক্ষণ করা, প্রশিক্ষণ প্রদান করা এবং নিয়মিতভাবে তাদের বেতন ভাতা ইত্যাদি পরিশোধ করা। তৃতীয়ত দেওয়ান-ই রিসালাত, এটি হচ্ছে পররাষ্ট্র বিষয়ক একটি দপ্তর। এই বিভাগের যিনি প্রধান ছিলেন তার দায়িত্ব ছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা, এছাড়াও রাজকীয় যে সমস্ত দান খয়রাত করা হতো সেগুলোর ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করতেন। চতুর্থত হল দেওয়ান-ই ইনসা, অর্থাৎ এটা হচ্ছে একটা আইন প্রবর্তনকারী একটা বিভাগ। আমাদের দেশে যেমন আইন মন্ত্রণালয় রয়েছে ঠিক সেই রকম এই বিভাগের দায়িত্ব হচ্ছে রাজকীয় ফরমান তৈরি করা এবং যথাসময়ে সেগুলোর প্রকাশ বা প্রচার করা।
অর্থাৎ কেন্দ্র থেকে এগুলো প্রাদেশিক শাসনকর্তাদের নিকটে পৌঁছে দেওয়াই হচ্ছে এই বিভাগের কাজ। এভাবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে তিনি বিকেন্দ্রীকরণ করে সুন্দর এবং সুষ্ঠুভাবে সুচারুভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। এরপরে আসে প্রাদেশিক শাসন ব্যবস্থা। প্রাদেশিক শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য শেরশাহ সমগ্র সাম্রাজ্যকে প্রথমত 47টি সরকারে বিভক্ত করে। এই বিষয়টা তোমরা খুবই ভালো করে খেয়াল করবে যে সমগ্র সাম্রাজ্যকে তিনি 47টা সরকারে বিভক্ত করেন। এরপর সরকারগুলোকে আবার কতগুলো পরগনায় বিভক্ত করেন। এভাবে সরকারে সিকদার ও সিকদারান, মুন্সিফ মুন্সিফান, এই দুইজন সামরিক ও বেসামরিক কর্মকর্তার সাহায্যে সরকারের কার্যকরী পরিচালনা হবে। পরগনায় থাকতেন সিকদার, মুন্সিফ, কোষাধ্যক্ষ, কারকুন নামের দুইজন হিসাব রক্ষক, যারা হিন্দু এবং ফার্সি ভাষায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। এছাড়াও প্রদেশে বিভিন্ন কর্মচারী পদ সৃষ্টি করা হয়েছিল, যেমন মুকাদ্দম, পাটোয়ারি, চৌধুরী ইত্যাদি। তারপরে পঞ্চায়েতগণ স্থানীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। প্রখ্যাত ঐতিহাসিক আব্বাস শেরওয়ানির মতে তার সমগ্র সাম্রাজ্যে প্রায় 1,13,000 পরগনা ছিল। তার শাসন ব্যবস্থার সর্বনিম্ন ইউনিট ছিল গ্রাম। এভাবে তিনি প্রাদেশিক শাসন ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। এবারে আমরা আছি সামরিক সংস্কার। শেরশাহ একজন সুসংগঠক ছিলেন, একজন সমরনায়ক ছিলেন, সুদক্ষ একজন সেনাপতি ছিলেন। তিনি একথা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন যে সেনাবাহিনীকে আধুনিক করতে না পারলে, যুগ উপযোগী করতে না পারলে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটি সুনিয়ন্ত্রিত বাহিনীতে গঠন করতে না পারলে এই সাম্রাজ্য সঠিকভাবে পরিচালনা করা সম্ভবপর নয়। এই জন্য শেরশাহ তার বিশাল একটা সামরিক বাহিনী গঠন করেছিলেন। সেই সামরিক বাহিনীতে 25,000 পদাতিক বাহিনী, 1,50,000 অশ্বারোহী বাহিনী এবং 500 হস্তি বাহিনী ছিলেন। বন্দুক এবং তীরের সাহায্যে পদাতিক বাহিনীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। অশ্বারোহ বাহিনী অশ্ব বা ঘোড়ার পিঠে আরোহণ করে তারা যুদ্ধ পরিচালনা করতেন, আর হস্তি বাহিনী হাতি বা হস্তির পিঠে আরোহণ করে যুদ্ধ পরিচালনা করছে। তার সামরিক বাহিনী ছিল অত্যন্ত সুনিয়ন্ত্রিত, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত প্রশিক্ষিত একটি সুচতুর বাহিনী। তিনি সেনাবাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। শেরশাহ নিজেই ছিলেন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, আর এই কারণে তিনি সামরিক বাহিনীকে যথাযথভাবে কঠোর নির্দেশনা প্রদান করেছিলেন যে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে তখন অত্যন্ত সুচারুরূপে যাবে, সুন্দর সুশৃঙ্খলভাবে যাবে, যেন কৃষকের কোনো ফসলের হানি না হয়, কৃষকের মেরুদণ্ড যেন ভেঙে না যায়। এই নির্দেশনা তারা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এক কথায় বলা যায় যে শেরশাহের সামরিক বাহিনী ছিল অত্যন্ত প্রশিক্ষিত, সুনিয়ন্ত্রিত এবং সুদক্ষ একটি বাহিনী। এভাবে তিনি সামরিক বাহিনীর সংস্কার সাধন করেছিলেন। এবারে আসুন বিচার বিভাগ। শেরশাহের বিচার ব্যবস্থাও অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ ছিল। বিচার ব্যবস্থা এত সুন্দর,
সুষ্ঠু এবং নিরপেক্ষ ছিল যে শেরশাহের খ্যাতি সমগ্র সাম্রাজ্যের সুবিচারের জন্য ছড়িয়ে পড়েছিল। একটু আগে যে বলা হলো সরকারে মুন্সিফান ছিলেন বিচার বিভাগের প্রধান। তারপরে পরগনার কথা বলা হলো, পরগনায় মুন্সিফ মীর আদল, এনারা বিচার কার্য করতেন, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার। শেরশাহের বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। তিনি বলতেন যে আইনের চোখে বিচারের ক্ষেত্রে সকলেই সমান, এখানে কোনো উঁচু নিচু আমির ফকিরের কোনো ভেদাভেদ নেই। তার এই সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচারের কারণে জনগণ এত ভীত সন্ত্রস্ত থাকতো যে ভুল করেও তারা কোনো অন্যায় কাজ করার সাহস পেত না। অর্থাৎ তার এই সুষ্ঠু এবং ন্যায় বিচারের জন্য ঐতিহাসিকগণ বলেন যে যদি কেউ স্বর্ণ মুদ্রায় ভর্তি থলে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে রাতের বেলাতেও যাতায়াত করত, তার ক্ষতি সাধন হওয়ার কোনো সংখ্যা বা সম্ভাবনা ছিল না। তাহলে এটাই হচ্ছে তার বিচার। এখন থেকে পুলিশ ও গুপ্তচর প্রথা সাম্রাজ্যের জনগণের মধ্যে যাতে সুশৃঙ্খল বদ্ধতা থাকে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমাজে কোনো অপকর্ম সংঘটিত না হয়, চুরি ডাকাতি বা খুন ইত্যাদি অসামাজিক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, এজন্য তিনি তার শাসনামলে একটি সুদক্ষ পুলিশ বাহিনীও গঠন করেছিলেন। একটু আগে বলা হলো সরকারে সিকদার হচ্ছেন পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। এইভাবে পরগনায় সিকদার, তারপরে যাতে চুরি ডাকাতি মানে শহরগুলোতে এবং গ্রামগুলোতেও সংগঠিত হতে না পারত, অসামাজিক কর্মকাণ্ড সংগঠিত হতে না পারত, এই জন্য গ্রাম্য মোড়ল এবং শহরে মোকাদ্দম নিয়োগ করা হয়েছিল। তাদের উপর দায়িত্ব ছিল যদি কোনো তোমাদের এলাকায় অপরাধ প্রবণতা দেখা যায় তাহলে তোমরাই দায়ী থাকবে। এই জন্য যাতে সমাজে সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থা প্রচলন থাকে, এই জন্য অনেক সময় এই মুকদ্দম এবং গ্রাম্য প্রধানরা ওই অপকর্মকারীকে খুঁজে নিয়ে আসত। এতে শহর এলাকাগুলোতে এবং গ্রাম এলাকাগুলোতেও সুশৃঙ্খল এবং সুন্দর একটা ব্যবস্থা থাকবে। পাশাপাশি বলা হচ্ছে গুপ্তচর প্রথা। পুলিশ বাহিনীর পাশাপাশি তিনি সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়টি তদারকি করার জন্য এবং সাম্রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়গুলোকেও তুলে ধরার জন্য একটা গোয়েন্দা বাহিনী বা গুপ্তচর প্রথা শেরশাহ চালু করেছিলেন। তারা গোপন তথ্যের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করে সরাসরি সম্রাটের নিকট পৌঁছে দিত। সুতরাং এই ব্যবস্থা প্রণয়নের ফলে সাম্রাজ্যে এতটাই নিরাপত্তা বিধান করত যে ঐতিহাসিকরা বলেন স্বর্ণ, রৌপ্য বা মুদ্রার থলে ভর্তি কোন ব্যক্তি যদি রাতের পর রাত মরুভূমির মধ্যে ঘুমাতো তাহলেও তার প্রাণহানি বা ছিনতাই হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এখান থেকে বোঝা যায় যে তার আইন শৃঙ্খলা বাহিনী বা শাসন কার্যে তার দক্ষতা কতটাই পরিপক্ক ছিল। এখন আমরা আসি শিক্ষা ও স্থাপত্য ক্ষেত্রে সংস্কার।
শেরশাহ শিক্ষার প্রতি ছিলেন অত্যন্ত উদার। তার শাসনামলে হিন্দুরা সংস্কৃত ভাষায় সনাতনী পদ্ধতিতে তাদের শিক্ষা ব্যবস্থার প্রচলন অব্যাহত রেখেছিল। পাশাপাশি মুসলমানরা তাদের মসজিদ ভিত্তিক মক্তবগুলোতে শিক্ষাদানের ব্যবস্থা করত। এভাবে মসজিদ, মাদ্রাসা, মক্তবের সাহায্যে তিনি শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন। শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে তিনি অনুদানের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মক্তব এমনকি মন্দিরগুলোতেও তিনি নিয়মিত যাতে চালু থাকে সে ব্যবস্থা তিনি করেছিলেন। তাহলে উচ্চশিক্ষার জন্য সাম্রাজ্যে বড় বড় মাদ্রাসাও তিনি স্থাপন করেছিলেন। পাশাপাশি স্থাপত্য ক্ষেত্র যদি আমরা দেখি তাহলে দেখব দিল্লির পুরানা কিল্লা, রোটাসগড়ের দুর্গ ইত্যাদি এবং সাসারামে শেরশাহের সমাধিসৌধের উপর যে সমাধির উপর যে সৌধ নির্মাণ করা হয়েছিল, এগুলো হচ্ছে তার শাসন আমলের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। এটা হচ্ছে শিক্ষা ও স্থাপত্য ক্ষেত্রে অবদান। এখন হচ্ছে রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থা সম্রাট শেরশাহের সবচেয়ে অনবদ্য একটা উদ্ভাবন। অর্থাৎ এই রাজস্ব ব্যবস্থার সংস্কার করে শেরশাহ ভারতবর্ষের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তার রাজস্ব ব্যবস্থাটা ছিল সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, তার মৌলিক প্রতিভার পরিচয় বহন করে এবং একটি সুনিয়ন্ত্রিত নীতিমালার উপর ভিত্তি করে তিনি এই রাজস্ব ব্যবস্থা প্রচলন করেছিলেন। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে যদি বলি তাহলে বলবো যে রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে প্রথমত তিনি সাম্রাজ্যের সমস্ত জমিগুলো সুন্দরভাবে ন্যায়ের ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে জরিপ করার ব্যবস্থা করেছিলেন। তারপরে উৎপন্ন শস্যের তারতম্য ভিত্তিতে, অর্থাৎ যে জমির উৎপাদন ক্ষমতা যেমন তার তারতম্য অনুসারে উৎপন্ন শস্যের 3/1 আবার কোন জমিতে 4/1 এভাবে তিনি রাজস্ব কর নির্ধারণ করেন। তারপর তিনি তার জনগণের মধ্যে নির্দেশনা দিয়েছিলেন যে ইচ্ছা করলে কৃষক কুল বা জনসাধারণ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে এই রাজস্ব কর জমা দিতে পারবে। তাছাড়া কতগুলো কর্মচারী নিয়োগ করা হয়েছিল, যেমন চৌধুরী, পাটোয়ারি, মুকাদ্দম, এরা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে জনগণের নিকট থেকে এই রাজস্ব আদায় করত। শেরশাহের রাজস্ব নির্ধারণটা ছিল অত্যন্ত কঠোর, অত্যন্ত উদার, অর্থাৎ এখানে কোন প্রকার জুলুম বা অত্যাচারের স্থান ছিল না। তবে রাজস্ব আদায়ের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছিলেন। পাশাপাশি একথাও বলা ভালো যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, কোনো মহামারী দেখা দিত, তবে কৃষকদেরকে তিনি সেই কর মওকুফ করে দিতেন, অথবা যাতে কৃষক উৎপন্নের প্রতি, চাষাবাদের প্রতি মনোযোগী হতে পারে, এই জন্য তিনি তাদেরকে কৃষি ঋণও প্রদান করেছিলেন। যে এভাবে এই রাজস্ব ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক হওয়ার কারণে তার সাম্রাজ্যে সুখ শান্তিতে একেবারে ভরপুর হয়ে উঠেছিল। এটা হলো তার রাজস্ব ব্যবস্থা। এখন শুল্ক ও মুদ্রা নীতি। সম্রাট শেরশাহ সিংহাসনে আরোহণ করে একথা বুঝতে পেরেছিলেন যে তার সমগ্র সাম্রাজ্যে জাল মুদ্রায় সয়লাব হয়ে গেছে। এই জাল, তাছাড়াও বিভিন্ন রাজবংশের শাসন আমলের যে মুদ্রা সেটাও চালু ছিল। এছাড়া মুদ্রাগুলো অনেক মুদ্রার উপরই সঠিক মান নির্ধারণ হয় নাই। এ কারণে সম্রাট শেরশাহ তার মুদ্রা নীতি ব্যবস্থা চালু করলেন। প্রথমত
তিনি রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। এটা টঙ্কা ও রূপায়া নামে ইতিহাসে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীকালে স্বর্ণ মুদ্রারও তিনি প্রসারণ করেছিলেন, এটা আশরাবি নামে পরিচিত হয়েছিল। তাম্র মুদ্রা প্রসারণ করেছিলেন, এটা দাম নামে অভিহিত হয়েছিল। এগুলো ছাড়াও আধুলি, সিকি, দুয়ানি, একানি ইত্যাদি খুচরা মুদ্রারও তিনি প্রচলন করেছিলেন। এখন আমরা এই মুদ্রানীতি অর্থাৎ তিনি যে মুদ্রাগুলো তৈরি করেছিলেন এর ছাপ ছিল স্পষ্ট করে, ধাতুর বিশুদ্ধতা ছিল এবং অত্যন্ত নিখুঁত মুদ্রা ছিল। আর এই ঐতিহাসিকগণ বলেন যে শেরশাহ এমন সঠিক মানের মুদ্রা তৈরি করেছিলেন যে এই মুদ্রা ব্যবস্থা তাকে ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত করে তুলেছিল। পাশাপাশি তিনি আন্তঃশুল্ক অর্থাৎ এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মালামাল পরিবহনের জন্য যে শুল্ক, এই শুল্কটা তিনি উঠিয়ে দিয়েছেন। এই উঠে দিয়ে এটা তিনি কোথায় চালু করেছিলেন? বিক্রয় কেন্দ্রে, সরাসরি বিক্রয় কেন্দ্রে এবং সীমান্ত এলাকায় এই শুল্ক নির্ধারণ করেছিলেন। তাহলে এই শুল্ক এবং উদার মুদ্রানীতির কারণে দেখা যাবে জনগণের লেনদেনের সুবিধা হয়েছিল এবং ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য করারও একটা অগাধ সুবিধা সৃষ্টি হয়েছিল। এর ফলে জনগণ, ব্যবসায়ী অর্থাৎ সকল শ্রেণীর মুদ্রা ব্যবহারকারী নাগরিকের একটা সুবিধা হয়েছিল। এটাই ছিল শুল্ক ও মুদ্রানীতি। এখন সর্বশেষে আমাদের আজকের আলোচনা আছে যাতায়াত ব্যবস্থা। সম্রাট শেরশাহ যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি মর্মে অনুধাবন করেছিলেন যে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি সাধন করা না যায়, যদি জনগণের যাতায়াতের সুবিধা না করা যায় এবং সাম্রাজ্যের যে একটা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের জন্য সাধারণত সেনাবাহিনীরা কাজ করে। সেনাবাহিনীর যাতায়াতের সুবিধার জন্য, সকল শ্রেণীর মানুষের যাতায়াতের সুবিধার জন্য, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, ডাক ব্যবস্থার সুবিধার জন্য তিনি এই যোগাযোগ ব্যবস্থাটা চালু করেছিলেন। তিনি তার শাসন আমলে অসংখ্য অগণিত রাস্তাঘাট নির্মাণ করেছিলেন। এই রাস্তাগুলোর মধ্যে 4টা রাস্তা ছিল সর্ববৃহৎ। এগুলোর মধ্যে এক হচ্ছে সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটি বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধু নদের অববাহিকা পর্যন্ত প্রায় 1500 ক্রস পর্যন্ত, এক ক্রস মানে 2 মাইল, তাহলে 3000 মাইল পর্যন্ত সুদীর্ঘ বা বিস্তৃতি ছিল। 2 হচ্ছে লাহোর থেকে মুলতান পর্যন্ত সড়ক। 3 হচ্ছে আগ্রা থেকে যোধপুর পর্যন্ত সড়ক। 3 হচ্ছে আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত সড়ক। এই 4টা ছিল প্রধান সড়ক। এগুলো সবগুলোরা, এই 4টা রাস্তা ছিল অত্যন্ত প্রশস্ত, সুদীর্ঘ এবং ঝকঝকে তপ্ত। আর তিনি শুধু রাস্তা নির্মাণ করে ক্ষান্ত হন নাই, পথিকদের সুবিধার জন্য 2 ক্রস প্রতি 1 ক্রস বা 2 মাইল অন্তর অন্তর তিনি সরাইখানা বা বিশ্রামাগার নির্মাণ করেছিলেন। প্রত্যেকটা সড়কের পাশে, উভয় পাশে তিনি ছায়াতরু বা বৃক্ষ রোপণ করেছিলেন। আর এক কথায় আমরা আজকের আলোচনার থেকে জানতে পেলাম, অর্থাৎ শিকন ফলের মধ্যে আমরা দেখতে পেলাম যে শেরশাহের জন্ম ও বংশ পরিচয়, ইতিহাসে তার উত্থান কিভাবে হলো, সিংহাসন কিভাবে লাভ করলেন, তারপরে শেরশাহের শাসন ব্যবস্থা। মূলত এইগুলো সবগুলোই হচ্ছে তার শাসন সংস্কারের মধ্যে পড়ে। এরপরে আমরা আগামী ক্লাসে
শের সাহেব জনহিতকর কার্যাবলী, তার চরিত্র কৃতিত্ব মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা বাড়িতে ভালো আছো। এই করোনা ভাইরাসের মহামারীতে কলেজে আসতে পারছো না, অনেকের মন খারাপ। তবু আমরা চেষ্টা চলে যাচ্ছি তোমাদের যাতে বাড়ির মধ্যেও তোমরা অনলাইন ক্লাস করতে পারো, এটা আমাদের একটা প্রয়াস। তো আমরা গত ক্লাসে আলোচনা করছি বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় ভাগের বাক্য তত্ত্বে। সেখানে বাক্য নিয়ে কথা বলছিলাম আমরা। সেখানে বাক্যের গঠন, বাক্যের সংজ্ঞা, বাক্যের গঠন নিয়ে আলোচনা করছি এবং বাক্যের কর্মবিকাশ, কর্মবিন্যাস নিয়ে আলোচনা করছি। তা আজকে আমরা আলোচনা করবো বাক্যের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগের মধ্যে আজকে আলোচনা করবো আমরা গঠন নিয়ে, অর্থাৎ গঠন অনুসারে বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। গঠন অনুসারে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা সরল, জটিল এবং যৌগিক। সরল, জটিল এবং যৌগিক। তাহলে সরল বাক্য কাকে বলে? অর্থাৎ যে বাক্যে একটা কর্তা বা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলি। অর্থাৎ যে বাক্যে একটা কর্তা বা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলব। এখন সরল বাক্যের এখানে সংজ্ঞা আমরা দিয়েছি, নির্ভয় স্কুলে যায়, পাখি আকাশে উড়ে। অর্থাৎ যায় এবং পরে হলো সমাপিকা ক্রিয়া, নির্ভয় এবং পাখি হলো এখানে কর্তা বা উদ্দেশ্য। এভাবে আমরা সরল বাক্য নির্ণয় করতে পারি। তবে লক্ষণীয়, সমাপিকা ক্রিয়া থাকলে বাক্যে এক বা একাধিক কর্মপদ থাকতে পারে। সমাপিকা ক্রিয়ার অকর্মক্রিয়া হলে কোনো কর্মপদ থাকে না। ক্রিয়া বিশেষণ থাকতে পারে, তবে ক্রিয়া বিশেষণ থাকবে। যেমন আমরা বলতে পারি শিশুটা হাসছে, এখানে অকর্মক্রিয়া। আবার যদি বলি শিশুটা ধীরে ধীরে হাসছে, এখানে ক্রিয়া বিশেষণ প্লাস অকর্মক্রিয়া থাকতে পারে। আবার যদি আমরা বলি সে ভাত খাচ্ছে, এখানে কর্মপদ সঙ্গে ক্রিয়াপদ আছে। তাহলে এইভাবে আমরা এইভাবে আমরা সরল বাক্য তৈরি করতে পারি। একটা সরল বাক্যের একটা উদ্দেশ্য থাকবে বা কথা থাকবে, আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তাহলে এটাকে আমরা বলবো সরল বাক্য। এখন আসি জটিল বাক্য। তো জটিল বাক্য আমরা কাকে বলবো? এটাকে অনেকে কেউ মিশ্র বাক্য বলে। তো জটিল বাক্য, এখন আসি আমরা জটিল বাক্য নিয়ে কথা বলবো। জটিল বাক্যটা হলো যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে, বা একটি প্রধান খণ্ডবাক্য এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। অর্থাৎ একটা প্রধান খণ্ডবাক্য থাকবে এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য থাকবে এবং সাপেক্ষ সর্বনাম দিয়ে এখানে একটা বাক্যে রূপান্তর হবে, তাকে আমরা বলবো জটিল বাক্য। আমরা জটিল বাক্যের একটা সংজ্ঞা দিয়েছি, যিনি পরের উপকার করেন তাকে সকলে শ্রদ্ধা করেন। তাহলে এটাকে এখানে সাপেক্ষ হলো, সাপেক্ষ শব্দ যিনি, তিনি, যা, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম আমরা এখানে ব্যবহার করতে পারি যে, সে, যিনি, তিনি, যা, তা ইত্যাদি। আবার নিত্য সম্বন্ধীয় অব্যয় যখন তখন, যেমন তেমন, যা তা, যেহেতু সেহেতু। অর্থাৎ এই যে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় সর্বনাম দিয়ে বাক্য শুরু হবে এবং পরবর্তী খণ্ড বাক্যর সামনেও এই সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় সর্বনামের অব্যয়টুকু বসবে। তাহলে আমরা বলবো যে এটা একটা জটিল বাক্য।
অর্থাৎ এই জটিল বাক্যকে আমরা দুইটা অংশ পাই, একটা হলো প্রধান খণ্ডবাক্য, অপরটি হলো অপ্রধান খণ্ডবাক্য, এবং দুইটা কে একটা পদে রূপান্তর করতে হবে সাপেক্ষ সর্বনাম দিয়ে। এভাবে আমরা জটিল বাক্য তৈরি করতে পারি। তো যদি আমরা উদাহরণ দেই, যে যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করেন তাকে সকলে শ্রদ্ধা করে। এই যে তাকে সকলে শ্রদ্ধা করে, এটা হলো প্রধান খণ্ডবাক্য। আর যিনি পরের উপকার করেন, এটা হলো অপ্রধান খণ্ডবাক্য বাক্য। অর্থাৎ প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্যের সাহায্য ছাড়াও কিন্তু এটা এখান থেকে উঠে নিয়ে অন্য জায়গায় ব্যবহার করলে সে কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারবে, নিজেকে ব্যবহার করতে পারবে। কিন্তু অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য আশ্রয় করে তার ক্ষমতা, তার অর্থকে প্রকাশ করবে। কাজে আমরা বলবো যে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অপ্রধান এক বা একাধিক বাক্য মিলে একটা জটিল বাক্য তৈরি হয়, এবং সেখানে সাপেক্ষ সর্বনাম দিয়ে বাক্যটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন যিনি যদিও সে গরিব তবুও সে সৎ, যদিও তবু আমরা বলছি যে ধরনের সাপেক্ষ দিয়েই বাক্যের মধ্যে প্রধান বাক্যের মধ্যে বা আশ্রিত বাক্যের আগে আমরা এই সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় দিয়ে এই জটিল বাক্যকে তৈরি করতে পারি। তো এটা হলো জটিল বাক্যের সাপেক্ষ সর্বনামগুলো কিভাবে বলা যায়, যে সে যে দিয়ে শুরু হবে একটা বাক্য, পরের বাক্যটা বলার আগে সেই, যিনি তিনি, যেমন তেমন, যা তা ইত্যাদি। নিত্য সম্বন্ধীয় অব্যয়গুলো হলো যখন তখন, যেমন তেমন, বরং, তবু, যেহেতু, সেহেতু ইত্যাদি। অর্থাৎ দুটি বাক্যকে লেখার সময় এই সাপেক্ষ সর্বনাম নিত্য সম্বন্ধীয় অব্যয়গুলো দিয়েই বাক্যগুলো তৈরি করা হয়। এইভাবে আমরা জটিল বাক্য তৈরি করতে পারি। এখন আসি যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য আমরা কাকে বলবো? যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজন, বিয়োজন, সংযোজন এবং ব্যতিরেখাত্মক ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়ে যখন একটা বাক্য তৈরি করে, একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করে, তখন তাকে আমরা জটিল বাক্য বলবো। অর্থাৎ পরস্পর সম্বন্ধযুক্ত দুইটি খণ্ড নিরপেক্ষ বাক্য, সেটা সরল এবং যৌগিক বাক্য হতে পারে, এবং এরা পরস্পর কি করবে? অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটা বাক্য করবে, সেটা হবে যৌগিক বাক্য। আমরা এখানে যৌগিক বাক্য উদাহরণ দিয়েছি, তুমি আসো তবে আমি যাব, এটা সংযোজক অর্থে ব্যবহৃত হয়েছে। আবার কি বলছি? তুমি ঘুমাবে না পড়বে, এখানে বিয়োজক অর্থে ব্যবহার করছি আমরা। অর্থাৎ কি বলবো? পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল ও জটিল বাক্য সংযোজক, সংকোচক, বিয়োজক এবং ব্যতিরেখাত্মক ইত্যাদি দ্বারা প্রত্যয় দ্বারা যুক্ত হয় যখন একটা বাক্য তৈরি হবে, তখন তাকে আমরা যৌগিক বাক্য। এই যৌগিক বাক্য আরো বলতে পারি আমরা, উদাহরণ আমরা দিচ্ছি এখানে, তুমি আসো তবে আমি যাব, তুমি ঘুমাবে না পড়বে। লক্ষণীয় যে যৌগিক বাক্যে কমপক্ষে দুইটা খণ্ড বাক্য থাকবে, যৌগিক বাক্যে দুইটা খণ্ড বাক্য থাকবে। আর কি থাকবে? খণ্ড বাক্যগুলো পরস্পর নিরপেক্ষ এবং স্বাধীন থাকবে, অর্থাৎ একে অপরের উপর নির্ভর করবে না। আবার কি থাকবে? যে খণ্ড বাক্যগুলো বিভিন্ন অব্যয় যুগে এক পদে যুক্ত হয়ে থাকবে, অর্থাৎ খণ্ড বাক্যগুলো মধ্যে বিভিন্ন অব্যয় যুগে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, তবে কখনো কখনো এই অব্যয়গুলো উজ্জ্ব থাকতে পারে। এটা লক্ষণীয় যে দুইটা বাক্যের মধ্যে কি হবে? দুটো খণ্ড বাক্য থাকবে, এবং এই খণ্ড বাক্যগুলো স্বাধীন থাকবে, কেউ তার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ প্রধান বাক্যটাকে যদি প্রধান খণ্ড বাক্যটাকে আমরা অন্যখানে ব্যবহার করি, উঠে নিয়ে সেটা একটা অর্থ প্রকাশ করবে, এবার আশ্রিত যে খণ্ড বাক্যটুকু আছে সেটাও কিন্তু আলাদা অর্থ প্রকাশ করবে, কিন্তু অর্থগত দিক দিয়ে তারা নিরপেক্ষ থাকবে এবং একে অপরের প্রতি নির্ভরশীল হবে না, তবে অর্থগত দিক দিয়ে তারা একটা বন্ধন থাকবে। এই বন্ধনের মাঝখানে আমরা কি করব? যে কিছু অব্যয় ব্যবহার করব, সেই অব্যয়গুলো দিয়েই কিন্তু এই খণ্ড বাক্যটাকে দুইটা খণ্ড বাক্যকে আমরা একটা বাক্যে রূপান্তর করব। তাহলে এইভাবে আমরা যৌগিক বাক্য তৈরি করতে পারি।
অর্থাৎ এই যে গঠনগতভাবে শব্দকে আমরা যে তিন ভাগে ভাগ দেখাইলাম, এক সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। এভাবে আমরা যে বাক্য বিন্যাসটা দেখালাম তোমরা বাড়িতে একটু চর্চা করিও, বাড়িতে দেখিও, তাহলে আরো ক্লিয়ার হবে। এরপরের ক্লাসে আমরা বাক্যের অর্থগতভাবে বাক্যে কয় ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম। বন্ধ করছি।